কিছুদিন আগে বিটকয়েনের প্রাইস যখন 1,23,000 অথবা 24,000 ডলার পর্যন্ত হিট করলো, এরপর থেকে কিন্তু আমরা দেখতে পারতেছিলাম যে বিটকয়েন কন্টিনিউয়াসলি শুধু নিচের দিকেই যাচ্ছে। বাট কালকে কিন্তু হঠাৎ করে দেখতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে বিশাল লেভেলের একটা স্পাইক আসছে এবং সেই স্পাইকে বিটকয়েনের প্রাইস 1,11,000 অথবা 1,12,000 ডলার থেকে একদম ডিরেক্টলি হিট করে ফেলছে 1,17,000 ডলার। এর পাশাপাশি আমরা কিন্তু ইথেরিয়ামের প্রাইসের মধ্যেও হিউজ লেভেলের একটা স্পাইক দেখছি এবং ইথেরিয়ামের প্রাইস কিন্তু মোটামুটি ওয়ার্ল্ড টাইম হাইও কালকে টাচ করে ফেলছে। সো বুঝতেই পারতেছেন যে কালকে কোন একটা বিষয়ের জন্য মার্কেটের মধ্যে কি একটা ইম্প্যাক্ট আসছিল। এর পাশাপাশি যদি বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু নিচের দিকেই যাচ্ছে। অর্থাৎ কালকে কিন্তু সবকিছু মিলাই মার্কেটের জন্য খুব পজিটিভ একটা দিক ছিল। ফার্স্ট অফ অল বিটকয়েনের প্রাইস পাম্প করতেছিল, ইথেরিয়ামও সেই লেভেলের পাম্প করছে, ওপর দিকে ডোমিনেন্সও নিচের দিকে আসতেছে। বাট আমরা যদি আবারও আজকে বিটকয়েনের প্রাইসের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি কালকে বিটকয়েনের প্রাইসের মধ্যে যে লেভেলের একটা স্পাইক আসছিল ওই স্পাইকটা কিন্তু সাস্টেইন করতে পারে না, অথবা ওই স্পাইকের মধ্যে প্রাইসটা কিন্তু ধরে রাখতে পারে নাই। পরবর্তীতে আবারও কিন্তু বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসা স্টার্ট করছে। সো এই জিনিসটা দেখে অনেকেই কনফিউজড যে মার্কেটের মধ্যে আসলে কি হইলো। আবার অনেকেই যারা বুঝতে পারছেন যে মার্কেট কেন এইভাবে পাম্প করছে তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে যে মার্কেট কিভাবে লাগাতার কন্টিনিউ উপরের দিকে যাবে নাকি আবারও মার্কেট নিচের দিকে কারেকশন নিবে। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসগুলাই ক্লিয়ার করে দিব যে মার্কেটের মধ্যে হঠাৎ কেন এইভাবে স্পাইক আসলো এবং ইথেরিয়াম থেকে শুরু করে অন্য যেগুলো ভালো ভালো কয়েন ছিল সেই কয়েনগুলো হঠাৎ কেন পাম্প করলো। এর পাশাপাশি আপনারা যদি এই জিনিসটাও জানতে চান যে মার্কেট কি এইভাবে লাগাতার পাম্প করতেই থাকবে নাকি সামনে আবারও কারেকশনে যাবে, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তাহলে আশা করতেছি আপনি পুরো মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে একদম কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা জানি না, বাট বিটকয়েনের প্রাইস যখন লাগাতার পাম্প করতেছিল তখন কিন্তু আমি বারবার আপনাদেরকে মানা করতেছিলাম যে তখন বাই করেন না, অথবা ফোমোতে পড়ে উপরের প্রাইসে বাই করেন না, সামনে মার্কেট কারেকশনে যাবে। অথবা আপনারা বিটকয়েন, ইথেরিয়াম এই কয়েনগুলোকে যে হারে পাম্প করতে দেখতেছেন এই কয়েনগুলো আপনারা আবারও কম প্রাইসে বাই করতে পারবেন। সো যারা যারা আমার কথা শুনে ফান্ড ফ্রি করে রাখছিলেন তারা কিন্তু এই অপরচুনিটি কাজে লাগাইতে পারছেন। কারণ এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে যেদিন মার্কেট ড্রপ করে ওই দিন কিন্তু বলে দিছিলাম যে একদম বটম প্রাইসের ওয়েট না করে ডিসিএম ফান্ডের 20 থেকে 30% ইউজ করে ভালো ভালো যে কয়েনগুলো ছিল ওই সময় বাই করে রাখতে বলছিলাম। সো যারা ওই দিন বাই করে রাখছিলেন তারা তো আশা করি খুব ভালো পরিমাণে প্রফিটে আছেন। এর পাশাপাশি আমার যে কোর্স মেম্বার আছে তাদেরকেও কিন্তু আমি সেম এই জিনিসটাই বলছিলাম এবং এখানে স্পেশাল হিসেবে আমি কিছু কয়েনের নাম বলে দিছিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপি, এআরবি, লিঙ্ক, ফেট অনেকগুলো কয়েন আছে। সো এখানে কিন্টো টোকেন বাদ দিয়ে সবগুলা টোকেনে কিন্তু ভালো পরিমাণে প্রফিট দিয়ে দিছে এবং নিচের ভয়েসে কিন্তু আমি আপডেট দিয়ে দিছিলাম যে ওই কয়েনগুলা কখন সেল করবে আর কখন হোল্ড করবে। সো যাই হোক, এইটা আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু শুধুমাত্র ওয়েট করি নাই, আমরা সুযোগটাও কাজে লাগাইছি। অর্থাৎ মার্কেট যখন এক্সট্রিম লেভেলের ডাউনে চলে গেছে, অর্থাৎ 1,11,000 ডলারের আশেপাশে নামছে, তখন কিন্তু আমরা হাই পটেনশিয়াল কয়েনগুলো বাই করে রাখছি এবং কালকে যখন মার্কেটের মধ্যে স্পাইক আসছে তখন কিন্তু মোটামুটি আমরা প্রফিটও বুক করে ফেলছি। আর এই ধরনের যদি আপনি অপরচুনিটি মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে একটু অ্যাক্টিভ থাকবেন। কারণ আমি আপনাদেরকে ডেইলি হয়তো বা সিগন্যাল অথবা এই টাইপের কয়েনের কথা বলে দিব না, বাট যখন মার্কেটের মধ্যে অপরচুনিটি ক্রিয়েট হবে তখন কিন্তু আমি ইনশাআল্লাহ এই ধরনের কিছু সাজেশন দিয়ে দিব যাতে করে ওই সময় আপনারা হাই পটেনশিয়াল কয়েনগুলো বাই করে রাখতে পারেন এবং পরবর্তীতে মার্কেটে স্পাইক আসলে প্রফিট বুক করতে পারেন। সো এইখানে আশা করি একটা বিষয় আপনারা বুঝতে পারতেছেন, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইসের মধ্যে কালকে ঠিকই স্পাইক আসছে বাট ওই স্পাইকটা কিন্তু সাস্টেইন করতে পারে নাই। এর কারণটা হচ্ছে কালকে মার্কেটের মধ্যে এমন একটা নিউজ আসে, ওই নিউজের উপরে বেসিস করেই কিন্তু মার্কেটের মধ্যে এই রকমের স্পাইক আসে। বাট একদম অরিজিনালি বুল রান স্টার্ট হইলে যে লেভেলের গ্রোথ আসে আমরা কিন্তু ওই লেভেলের গ্রোথ দেখতে পারিনি। আর এই কারণেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন কালকে বিটকয়েনের প্রাইস 1,17,000 ডলার প্লাস হিট করার পরেও আবারও কিন্তু আজকে দেখতে পারতেছেন 1,13,000 অথবা 1,14,000 ডলারের আশেপাশেই কিন্তু চলতেছে। সো এখন চলেন এইটা নিয়ে একটু অ্যানালাইসিস করি যে কালকে হঠাৎ করে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর মধ্যে এরকম স্পাইক কেন আসলো। সো কালকে যে কারণে মার্কেটের মধ্যে আমরা এরকমের স্পাইক দেখতে পারলাম অথবা মার্কেটের মধ্যে এরকম একটা ভলাটিলিটি দেখলাম, সেটার কারণ হচ্ছে ফেড চেয়ারম্যান পাওয়েল কালকে কিন্তু ইন্টারেস্ট রেট কাট করার একটা সিগন্যাল দিছে যে সামনে ইন্টারেস্ট রেট কাট করার চান্স আছে। সে কিন্তু একদম কনফার্ম ভাবে বলে নাই যে ইন্টারেস্ট রেট কাট হইতেই পারে। আর এইটার উপরে বেসিস করে কিন্তু আমরা মার্কেটের মধ্যে এই রকমের ভলাটিলিটি দেখলাম। বিটকয়েন 1,17,000 ডলার হিট করলো, ইথেরিয়াম তো একদম অল টাইম হাই ক্রস করে ফেলছিল, এরপরে এআরবি কয়েন 25% প্লাস পাম্প করছিল। সো বুঝতে পারতেছেন যে ছোট একটা স্পিচের কারণে এত বড় মুভমেন্ট আসছে মার্কেটের মধ্যে। বাট যদি আসলেই বুলরান স্টার্ট হইতো তাহলে কিন্তু এর থেকেও বিশাল লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারতাম। মানে বুলরান বলতে যেটা বোঝাচ্ছে যদি রেড কার্ডটা আসলেই করা হয় তাহলে কিন্তু এটার বড় একটা ইম্প্যাক্ট আমরা মার্কেটের মধ্যে পড়তে দেখবো। এখন এখানে আপনাদের অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কাটের সাথে আমাদের
আমাদের ক্রিপ্টোর কি সম্পর্ক, অর্থাৎ ইন্টারেস্ট রেট কাট করলেই যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুম আসবে অথবা ক্রিপ্টো মার্কেট উপরের দিকে যাওয়া স্টার্ট করবে, এটার সাথে কানেকশনটা কি। সো এইখানে ছোট্ট একটা জিনিস বুঝেন, তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবেন। অথবা এরকম যখন আপনারা শুনবেন ইন্টারেস্ট রেট কাট করা হয়েছে অথবা ইনক্রিজ করা হয়েছে, তখন কিন্তু আর কনফিউশনের মধ্যে পড়বেন না। সো ব্যাংকের ইন্টারেস্ট রেট কাট করা মানে হইতেছে, আপনি যদি ব্যাংকের মধ্যে এফডিআর করেন অথবা আপনি ব্যাংকের মধ্যে যদি টাকা জমা রাখেন, তাহলে সেইখানে আপনাকে প্রিভিয়াসলি যে পরিমাণে ইন্টারেস্ট দিত, বর্তমানে হয়তোবা তার থেকে কম ইন্টারেস্ট দিবে। যদি আমি পার্সেন্টেজের কথা বলি, তাহলে ধরেন আপনি কোন একটা ব্যাংকের থেকে প্রতি মাসে 1% অথবা এর আশেপাশে একটা ইন্টারেস্ট পাচ্ছেন। এখন হঠাৎ করে কি করলো, ওই ব্যাংক বললো আমরা এখন থেকে 1%-এর মতো ইন্টারেস্ট দিব না, আমরা হচ্ছে তোমাদেরকে 0.8 অথবা 0.7%-এর মতো ইন্টারেস্ট দিব। সো এখন কিন্তু আপনার ওই রকম প্রফিট আর আসতেছে না, কারণ আপনি 1% আকারে রিটার্ন পাইলে যে পরিমাণে প্রফিট আসতো, ওই 0.8 অথবা 0.7% পাইলে আপনার কিন্তু টাকাটা ওখানে ফিক্স করে রাখা ওই রকম প্রফিটেবল জিনিস হইতেছে না। তখন আপনি কি করবেন, ওই টাকাটা আপনি ব্যাংক থেকে নিয়ে আসবেন এবং যেই সেক্টরের মধ্যে ওই টাকাটা ইউটিলাইজ করলে ওখান থেকে আপনার বেশি রিটার্ন আসতে পারে, আপনি কিন্তু সেই সেক্টরের মধ্যে ওইটা ইউটিলাইজ করবেন। ধরেন আপনি ব্যাংক থেকে পাচ্ছিলেন 1%, এখন আপনি যদি ক্রিপ্টোর মধ্যে ওই টাকাটা ইউটিলাইজ করেন, তাহলে কিন্তু আমরা জানি মাসে 1%-এর থেকে অনেক বেশি প্রফিট করা যায়। আবার ইন্টারেস্ট রেট যখন ইনক্রিজ করা হয়, তখন মানুষ কিন্তু একটু সেফ ইনভেস্টমেন্টের দিকে যায়, কারণ ক্রিপ্টোর মধ্যে আপনি ঠিকই একটু বেশি পার্সেন্টেজ পাবেন, বাট কম্পেয়ার করলে ক্রিপ্টো মার্কেট কিন্তু ভলাটাইল অথবা ক্রিপ্টো মার্কেট কিন্তু একটু কম সেফ। অপরদিকে আপনি যদি ব্যাংকের মধ্যে এফডিআর করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের মধ্যে কিন্তু আপনার সেফটি থাকতেছে, আপনার ব্যাংকের মধ্যে ওই রকম ফ্ল্যাকচুয়েশন থাকে না, আপনি একটা ফিক্সড পার্সেন্টেজ আকারে প্রতি মাসে রিটার্ন পাচ্ছেন। সো ইন্টারেস্ট রেট যখন ব্যাংকগুলো ইনক্রিজ করে, তখন মানুষ এই ধরনের ক্রিপ্টো, ফরেক্স, রিস্ক ইনভেস্টমেন্ট সেক্টর থেকে টাকাগুলো উঠায় নেয় এবং ব্যাংকের মধ্যে আবার এফডিআর করে দেয়। সো এটাই হইতেছে ইন্টারেস্ট রেট কাট অথবা ইনক্রিজ করার কনসেপ্ট। আশা করি এখন আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, যখনই ইন্টারেস্ট রেট কাট করা হবে, তখন ব্যাংক থেকে টাকার আউটফ্লো হবে এবং ওই টাকাগুলাই বেসিক্যালি ক্রিপ্টো, ফরেক্স, স্টক মার্কেটের মধ্যে ইনফ্লো হবে। আবার যখন ইন্টারেস্ট রেট ইনক্রিজ করা হবে, তখন ক্রিপ্টো, ফরেক্স এইগুলো মার্কেট থেকে টাকাটা আউটফ্লো হবে এবং ওই টাকাটা ব্যাংকের মধ্যে গিয়ে ইনফ্লো হয়ে যাবে। সো এখন আশা করি এই নিউজটা বুঝতে পারতেছেন। যখনই পোভেল এই ধরনের কোন একটা সিগন্যাল দিছে যে সামনে ইন্টারেস্ট রেট কাট করা হইতে পারে, তখন কিন্তু ক্রিপ্টো সেক্টরে যারা যারা আছে ওরা কিন্তু গেস করে ফেলছে যে সামনে যদি ইন্টারেস্ট রেট কাট করা হয়, তাহলে ওই সময় ক্রিপ্টোর মধ্যে মানি ইনফ্লো হইতে পারে, আর মানি ইনফ্লো হইলে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। সো মার্কেট মেকাররা কি করছে, এই সুযোগটা কাজে লাগে মার্কেটের মধ্যে একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করে ফেলছে। কারণ ইন্টারেস্ট রেট কাট করা হবে এটা কিন্তু এখনো কনফার্ম ভাবে বলে নাই, এটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং আছে, জাস্ট একটা নিউজ আসছে, ওইটার উপরে বেসিস করে কিন্তু মার্কেটের মধ্যে এই রকমের র্যালি আমরা দেখতে পারছি। বাট ওই যে একটা কথা বললাম না, যদি কোনো নিউজের উপরে ভিত্তি করে কোনো জায়গায় আপনি পাম্প অথবা ডাম্প দেখতে পারেন, তখন বুঝতে পারবেন যে ওই জিনিসটা বেশিক্ষণ ধরে সাস্টেন করবে না, পরবর্তীতে আবারও ঘুরে ফিরে মার্কেট আকার জায়গায় চলে আসবে। সো আমরা কিন্তু সেম ওই জিনিসটা বর্তমানে বিটকয়েনের প্রাইসের মধ্যে দেখতে পারতেছি, যে বিটকয়েনের প্রাইস যে হারে পাম্প করছিল, একদম সেম ভাবে কিন্তু আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে। বাট যদি সামনে ইন্টারেস্ট রেট আসলেই কাট করা হয়, তাহলে কিন্তু একদম হিউজ লেভেলের একটা মুভমেন্ট আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে পারবো। এর পাশাপাশি আপনারা যদি একটু ভলিউমের দিকে তাকান, তাহলে দেখতে পারতেছেন এইখানে যখন মার্কেটের মধ্যে বিশাল লেভেলের মুভমেন্ট আসলো, ওই সময় কিন্তু ভলিউমও ভালো পরিমাণে ইনক্রিজ হয়েছিল, বাট পরবর্তীতে কিন্তু ভলিউম একদম লাগাতার ড্রপ করতে আসে এবং এখানে দেখতে পারতেছেন একদম ড্রপ করতে করতে মিশে গেছিল নিচের দিকে। মানে মার্কেটের মধ্যে ওই রকম ভলিউম ছিলই না যে মার্কেট আরো উপরের দিকে নিয়ে যাবে, জাস্ট এইখানে একটু ভলিউম ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসকে উপরের দিকে যাইতে দেখছি। সো এইখানে ভলিউমটাও কিন্তু অনেক ম্যাটার করে। যদি এই পাম্পের পরে ভলিউম লাগাতার ইনক্রিজ হইতে থাকতো অথবা লাগাতার উপরের দিকে যাইতে থাকতো, তখন কিন্তু আমরা দেখতে পারতাম যে না, বিটকয়েনের প্রাইস হয় এখানে স্টেবল হয়েছে অথবা এখান থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। বাট এখানে দেখতে পারতেছেন ভলিউম কিন্তু লাগাতার কমতেই আছে। এরপরে এখানে একটা বিষয় খেয়াল করতেছেন, আমি যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে আসার পরে এখানে একটা ট্রেন্ড লাইন নিয়ে আসি, তাহলে দেখতে পারতেছেন এই ট্রেন্ড লাইন কিন্তু বিটকয়েনের প্রাইস খুব ভালোভাবে রেসপেক্ট করতেছিল এবং বিটকয়েনের প্রাইস যখন লাস্ট টাইম $75,000 পর্যন্ত ড্রপ করলো, এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে। এন্ড দেন এখান থেকে যখন একটা কারেকশন নিল, এরপরে কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করলো। এরপরে এখান থেকে এগেইন কারেকশন নিল এবং এই ট্রেন্ড লাইনটা রেসপেক্ট করে কিন্তু প্রাইস এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছে। বাট এইবার যখন বিটকয়েনের প্রাইস তার অল টাইম হাই আবারও ক্রস করলো, $1,24,000 দিকে হিট করলো, তখন কিন্তু আমরা দেখতে পারলাম যে এই ট্রেন্ড লাইন ব্রেক করে প্রাইস নিচের দিকে চলে আসছে। এবং কালকের নিউজ আমরা দেখতে পারলাম বিটকয়েনের এইখানে যে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোন থেকে সাপোর্ট পেয়ে কিন্তু প্রাইসটা উপরের দিকে স্পাইক দিল। বাট এই স্পাইক দেওয়ার ফলে এইখানে যে ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইন ব্রেক করে কিন্তু উপরের দিকে যাইতে পারেনি। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে প্রাইস আবারও উপরের দিকে চলে যাইতো, তখন গিয়ে কিন্তু আমরা বুঝতে পারতাম যে না, ঠিক আছে, এইটা প্রপার একটা পাম্প। বাট এখানে দেখতে পারতেছেন যখনই বিটকয়েনের প্রাইসের মধ্যে স্পাইক আসলো, তখন কিন্তু এই যে একটা ট্রেন্ড লাইন ছিল, এটা রিটেস্ট করার জন্য উপরে গেল। আর এটা তো আমরা সবাই জানি, যখনই কোন একটা কয়েনের প্রাইস তার সাপোর্ট, রেজিস্ট্যান্স অথবা ট্রেন্ড লাইন ব্রেক করে, তখন কিন্তু ওই লেভেলটা অথবা ওই জোনটা রিটেস্ট করার জন্য যায়। যদিও ওইটা পারফেক্টলি রিটেস্ট করে, তাহলে কিন্তু সেইখান থেকে প্রাইস আবারও কন্টিনিউ নিচের দিকে যায় অথবা উপরের দিকে যাওয়া স্টার্ট করে। বাট যদি রিটেস্ট করতে গিয়ে প্রাইসটা ওই লেভেলটা ব্রেক করে আবারও আগের জায়গায় চলে আসে, তখন কিন্তু ওইটাকে আমরা একটা ফেক ব্রেকআউট বলতে পারি। সো এখানে আপনারা খেয়াল করতেছেন যে
যে ট্রেন্ড লাইনটা ছিল এটা কিন্তু প্রিভিয়াসলি সাপোর্ট লাইন হিসেবেই কাজ করতেছিল, বাট যখনই এই লাইনটা ক্রস করে প্রাইস নিচের দিকে চলে আসছে তখন কিন্তু এইটা আর সাপোর্ট লাইন নাই, তখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স লাইন। কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন এই লেভেল থেকে সাপোর্ট পেয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করলো কালকে, তখন কিন্তু এই ট্রেন্ড লাইন থেকে রিজেকশনটা পাইছে এবং এগেইন নিচের দিকে আসা স্টার্ট করছে। তার মানে বুঝতে পারতেছেন যে প্রাইস কিন্তু এই লাইনটাকে রিটেস্ট করছে। এখন যদি কোনো কারণে এইখানের 2 অথবা 3টা ক্যান্ডেল নিচের দিকে আসা স্টার্ট করে তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলবো যে এইটা ওই রকম কোনো পাম্প ছিলই না, জাস্ট এই লাইনটা রিটেস্ট করার জন্য প্রাইসের মধ্যে একটা মুভমেন্ট আসছিল। আর যদি এরকমটা হয় তাহলে কিন্তু এগেইন আমরা বিটকয়েনের প্রাইসকে এই লেভেলের নিচে দেখতে পারি এবং বিটকয়েন নিচের দিকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকগুলো রেখে গেছে এই লেভেল পর্যন্ত কিন্তু নামতে পারে এবং এখানে লেভেলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন $1,00,000 আশেপাশে। সো এখন এইটা দেখার বিষয় যে আসলে ইন্টারেস্ট রেট কাট করা হয় নাকি এটা একটা ম্যানিপুলেশন ছিল। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিটকয়েনের প্রাইস তো পাম্প করার পরে আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে, বাট অন্য কয়েনগুলো কেন নিচের দিকে আসতেছে না, অথবা বিটকয়েনের সাথে কম্পেয়ার করলে অন্য কয়েনগুলো যে হারে ড্রপ করার কথা ওই হারে কেন ড্রপ করতেছে না। সো এইটার মেইন রিজন হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু লাগাতার নিচের দিকে ড্রপ করতেছে। আর বিটকয়েনের ডোমিনেন্স যখন নিচের দিকে লাগাতার ড্রপ করবে এর পাশাপাশি বিটকয়েনও ড্রপ করবে, তখন কিন্তু অন্য কয়েন যেগুলো আছে অল্টস কয়েন ওইগুলো কিন্তু পাম্পও করবে না আবার নিচের দিকেও আসবে না, জাস্ট একটা জায়গার মধ্যে স্টেবল হয়ে যাবে। বাট এখন যদি কোনো কারণে বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেল থেকে পুল ব্যাক নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু দেখতে পারবেন অন্য কয়েনগুলো পুরো কান্নাকাটি লাগাই দিছে, কারণ অন্য কয়েনগুলোর মুভমেন্ট এখন টোটালি ডিপেন্ড করতেছে যে বিটকয়েনের ডোমিনেন্স কখন উপরের দিকে যাওয়া স্টার্ট করে। যার ফলে এখন আমরা দুইটা জিনিস দেখতে পারি, যদি বিটকয়েনের প্রাইস বর্তমানে যে লেভেলে আছে এখান থেকে এগেইন উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে অল্টস কয়েনগুলো এগেইন পাম্প করবে। বাট যদি কোনো কারণে বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে পাম্প করা স্টার্ট করে তাহলে কিন্তু অল্টস কয়েনের অবস্থা খারাপ হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে যান অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমে চলে আসেন তাহলে বিটকয়েনের ডোমিনেন্সের চার্টে একটা জিনিস দেখতে পারবেন, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করছে যেটাকে আমরা বলতে পারি একটা ডাউন ট্রেন্ড। সো দেখতেই পাচ্ছেন যতবার ডোমিনেন্স এই লেভেল পর্যন্ত টাচ করছে অথবা এই লাইন পর্যন্ত আসছে ততবারই কিন্তু আমরা খুব ভালো লেভেলের একটা ডাউনফল দেখতে পারছি। সো সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি এইবার যখন এই লাইন পর্যন্ত আসছে অথবা এই লাইনটা টাচ করলো এরপরে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স খুব স্ট্রং ভাবে নিচের দিকে মুভমেন্ট দেওয়া স্টার্ট করছে এবং দেখতেই পাচ্ছেন যে কি লেভেলের দুইটা বড় বড় ক্যান্ডেল আসছে। সো এইভাবে যদি কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আমাদের বুলরান চলে আসবে অথবা আমরা যে বুলরানের এক্সপেকটেশন রাখতেছিলাম ওই বুলরানটা কিন্তু তখন আমরা দেখতে পারবো। বাট যদি এরকম কোনো কাহিনী হয় যে নিচের দিকে আসতে আসতে হঠাৎ করে উপরের দিকে পুল ব্যাক নেওয়া স্টার্ট করছে তখন গিয়ে কিন্তু আমরা আবারও দেখতে পারবো যে অল্টস কয়েনগুলো অনেক নিচে চলে আসছে। বাট সব দিক দিয়ে বিবেচনা করলে আমরা এটাই দেখতে পারতেছি আমরা যে বুলরানের একটা এক্সপেকটেশন রাখছিলাম ওই বুলরানটা কিন্তু আমাদের খুব নিকটে চলে আসছে। বাট এই যে হঠাৎ করে যে পাম্পগুলো আসতেছে এইটার কারণে কিন্তু বলা যাবে না যে বুলরান আসছে, আপনি অন্য বিষয়গুলোর সাথে কম্পেয়ার করে তখন গিয়ে বুঝতে পারবেন যে বুলরানটা আসতেছে। আর ওই অনুযায়ী কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে, কারণ এই যে কিছুদিন আগে যখন বিটকয়েনের প্রাইস ড্রপ করলো তখন কিন্তু আমরা যে ফান্ড ফ্রি করে বসেছিলাম ওইটা 20 থেকে 30% ইউজ করে কয়েনগুলো বাই করে ফেলছি। এখন যদি এখান থেকে উপরের দিকে চলে যায় তাহলে তো আমরা আলহামদুলিল্লাহ প্রফিট পাচ্ছি। বাট যদি কোনো কারণে প্রাইস আবারও নিচের দিকে আসা স্টার্ট করে তাহলে আমাদের কাছে এখনো যে 70% মতো ফান্ড ফ্রি আছে ওইটা দিয়ে কিন্তু আমরা ডিসিএ করতে পারতেছি। সো আমরা বলতে পারেন একদম বেস্ট একটা পজিশনে আছি, মার্কেট যেই দিকে যাক না কেন আমরা কিন্তু মোটামুটি প্রফিট বুক করতে পারবো অথবা আমরা কিন্তু ওই অনুযায়ী ডিসিশন মেক করতে পারবো। এর পাশাপাশি যদি একটু ইথিরিয়ামের প্রাইসের মধ্যে চলে আসেন তাহলে তো দেখতেই পারতেছেন ইথিরিয়াম কিন্তু তার অল টাইম হাই টাচ করে ফেলছে অথবা অল টাইম হাইয়ের আশেপাশেই আছে। এখন আমরা যদি বুলরানটা স্টার্ট হইতে দেখি তাহলে কিন্তু অবভিয়াসলি আমাদের ফেজ 2 স্টার্ট হওয়া লাগবে, আর ফেজ 2 মানে হইতেছে ইথিরিয়ামের প্রাইসের মধ্যে আমরা ভালো লেভেলের স্পাইক দেখবো। এই যে হঠাৎ করে যে পাম্প আসতেছে এমন না, আমরা তখন ইথিরিয়ামের প্রাইসকে হয়তো বা 7, 8 হাজার, $10,000 পর্যন্ত হিট করতে দেখবো। যদি এরকমটা দেখি তখন কি আমরা বুঝতে পারবো যে না একদম প্রপার বুলরান স্টার্ট হয়ে গেছে, কারণ বুলরান আসার সেকেন্ড কন্ডিশন হইতেছে ফেজ 2 স্টার্ট হওয়া লাগবে। আর এই ফেজ 2টা শুধুমাত্র ইথিরিয়ামের উপরে ডিপেন্ড করে। সো ইথিরিয়ামের মধ্যে যখন ওই রকমের ভালো পরিমাণে র্যালি দেখতে পারবেন তখন কি আপনি আন্দাজ করতে পারবেন যে না সামনে অথবা কাছাকাছি বুলরান চলে আসছে। সো আমরা তো টেকনিক্যালি মোটামুটি বুঝলাম যে মার্কেটে বর্তমানে কি চলতেছে অথবা মার্কেটের কন্ডিশনটা কি। এখন চলেন আমরা একটু ফান্ডামেন্টালি বুঝার ট্রাই করি যে মার্কেটের মধ্যে ফান্ডামেন্টালি কি চলতেছে। সো আপনারা যদি বর্তমানে বিটকয়েনের ইটিএফ এর ইনফ্লো এবং আউটফ্লোটা চেক করেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রক কিন্তু লাগাতার 3 থেকে 4 দিন ধরে বিটকয়েন সেল করতেই আছে এবং ভালো পরিমাণে বিটকয়েন তারা সেল করছে। এখানে দেখতে পাচ্ছেন 68 মিলিয়ন প্লাস, এরপরে এখানে 220 মিলিয়ন, এরপরে এখানে 127 মিলিয়ন, এরপরে একদম লাস্ট কালকে $198 মিলিয়ন মতো বিটকয়েন সেল করে দিচ্ছে। এর পাশাপাশি এখানে এআরকেবি যে বিটকয়েন ইটিএফ আছে তারাও কিন্তু মোটামুটি সেল করতেই আছে এবং এইখানে আপনারা একদম টোটালটা দেখতে পাচ্ছেন যে লাস্ট এক সপ্তাহ অথবা লাস্ট 5 দিনে কিন্তু শুধুমাত্র আউটফ্লোই হয়েছে, ওইরকম ইনফ্লো কিন্তু আমরা দেখতে পারি নাই। বাট আপনি যদি ইথিরিয়ামের ইটিএফ এর মধ্যে চলে আসেন তাহলে এইখানে আবার একটা জিনিস দেখতে পারবেন যেখানে আমরা লাস্ট 4 থেকে 5 দিন ধরে কিন্তু বিটকয়েনের মধ্যে আউটফ্লোই দেখছি, সেইখানে আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লাস্ট 2 দিনে কিন্তু ভালো পরিমাণে ইনফ্লো হয়েছে এবং ব্ল্যাক রক নিজে কিন্তু লাস্ট 2 দিনে $230 মিলিয়ন বেশি ইথিরিয়াম বাই করে ফেলছে এবং ব্ল্যাক রকের পাশাপাশি অন্য যে ইটিএফ গুলো আছে তারাও কিন্তু ইথিরিয়াম বাই করতেছে। সো এইটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে বিটকয়েন থেকে মানিগুলো আউটফ্লো
হয়ে ইথিরিয়ামের মধ্যে ঢুকতেছে। এখন এটা যদি আসলেই হয় অথবা এটা যদি লেজিট হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ফেজ 2 স্টার্ট হয়ে গেছে এবং ইথিরিয়ামের মধ্যে হয়তোবা র্যালি স্টার্ট হইতে পারে। কারণ বুল রানের মধ্যে এমনই হবে, বিটকয়েন থেকে ডলার আউটফ্লো হবে এবং ওই ডলারটা ইথিরিয়ামের মধ্যে ইনফ্লো হবে। আবার ইথিরিয়ামের যখন পাম্প করা শেষ হয়ে যাবে তখন ইথিরিয়াম থেকে ডলারটা আউটফ্লো হবে, অল্টস কয়েনগুলোর মধ্যে তখন ইনফ্লো হওয়া স্টার্ট করবে। আর ওই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারলেন যে ব্ল্যাক রক বিটকয়েন সেল করতেছে, অপরদিকে তারা কিন্তু ইথিরিয়াম বাই করতেছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এর পাশাপাশি এইখানে একটা নিউজ হয়তো আপনারা খেয়াল করছেন, সেটা হচ্ছে এমিরেটস যে এয়ারলাইন আছে তারা কিন্তু রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে 2026 সালের মধ্যে হয়তোবা তারা বিটকয়েন অথবা ক্রিপ্টোকে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। আর এটা কিন্তু হিউজ একটা নিউজ। এমিরেটস এর মতো এয়ারলাইন যদি এরকম একটা বিগ অ্যানাউন্সমেন্ট দেয় এবং এটা যদি তারা আসলে ইমপ্লিমেন্ট করে তাহলে এই জিনিসটা ক্রিপ্টো সেক্টর অথবা সামনে বুলডান অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে। এরপরে আপনারা যদি গ্লোবাল অ্যাসেটস এর মার্কেট ক্যাপটা চেক করেন অথবা র্যাঙ্কিংটা চেক করেন তাহলে এইখানে দেখতে পারবেন ইথিরিয়াম কিন্তু রিসেন্টলি নেটফ্লিক্স, মাস্টার কার্ড এদেরকে ফ্লিপ করে 22 নাম্বার র্যাঙ্কিং এ চলে আসছে। এটা কিন্তু অনেক পজিটিভ একটা দিক ইথিরিয়ামের জন্য। পুরো গ্লোবাল যে অ্যাসেটস গুলো আছে সেইগুলোর মধ্যে ইথিরিয়াম এবং বিটকয়েনের এইভাবে জায়গা করে নেওয়া, এটা কিন্তু আমাদের ক্রিপ্টো সেক্টরের জন্য বিশাল একটা পাওয়া। সো ইথিরিয়ামের প্রাইস যেভাবে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে এইভাবে যা থাকলে আশা করতেছি টপ 15 এর মধ্যে কিন্তু ইথিরিয়াম ঢুকে যাইতে পারবে। এরপরে একদম লাস্টের দিকে আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপটা একটু চেক করি তাহলে এখানেও দেখতে পারতেছি যে বিটকয়েনের নিচের দিকে কিন্তু ভালো পরিমাণে লিকুইডিটি এখনো জমে আছে। এটা হইতেছে $1,11,000 আশেপাশে এবং অ্যামাউন্টের ক্ষেত্রে দেখতে পারতেছেন $41 মিলিয়ন লিকুইডিটি কিন্তু নিচের দিকে আছে। সো এই লিকুইডিটি গুলো নেওয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যার কারণে বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন $1,11,000 অথবা $1,10,000 পর্যন্ত ড্রপ করতে পারে। আর আমরা এটা যতবারই দেখছি যে বিটকয়েন যখনই কোনো একটা জায়গা থেকে লিকুইডিটি নিয়ে নেয় অথবা লিকুইডিটি সুইপ করে ফেলে তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে হিউজ লেভেলের একটা মুভমেন্ট দেখতে পারি। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপটা চেক দেন তাহলে এইখানে দেখতে পারতেছেন প্রচুর মানুষ বর্তমানে লং পজিশন ওপেন করে রাখছে। অর্থাৎ এইখানে যে তীর চিহ্নটা দেখতে পারতেছেন এই তীর চিহ্নের পাশে যে পজিশনগুলো দেখতে পারতেছেন এইগুলো হইতেছে লং পজিশন ওপেন করা। অর্থাৎ মার্কেট যদি এই লেভেল পর্যন্ত হিট করে তাহলে এই পজিশনগুলো লিকুইডেট হয়ে যাবে। আবার এই তীর চিহ্নের রাইট সাইডে যে পজিশনগুলো দেখতে পারতেছেন এইগুলো হইতেছে শর্ট পজিশন। অর্থাৎ যদি বিটকয়েনের প্রাইস কোনো কারণে $1,17,000, $18,000, $19,000 পর্যন্ত হিট করে তাহলে এই অ্যামাউন্টগুলো মার্কেট থেকে লিকুইডেট হয়ে যাবে। সো এইখানেও দেখতে পারতেছেন শর্ট পজিশনের থেকে লং পজিশন কিন্তু অনেক বেশি ওপেন করা। আর মার্কেট কিন্তু চাইবেই এই লং পজিশনগুলো লিকুইডেট করার জন্য। আর এইটার জন্য কিন্তু অবশ্যই বিটকয়েনের প্রাইসকে দেখতে পারতেছেন মোটামুটি $1,10,000 অথবা $1,11,000 পর্যন্ত নামতেই হবে। আর বুঝতেই পারতেছেন যদি বিটকয়েনের প্রাইস এগেইন $1,10,000 অথবা $1,10,000 নিচে হিট করে তখন কিন্তু আমরা আরো একটা অপরচুনিটি পেয়ে যাব। সো আমি কিন্তু এটা বলতেছি না অথবা আমি কিন্তু আমার স্টেটমেন্ট চেঞ্জ করতেছি না যে আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলতেছি যে বুলরান এখনো পর্যন্ত আসে না অথবা আসতেছে না, হঠাৎ করে আজকে বলতেছে যে বুলরান চলে আসছে। আমি কিন্তু এরকমটা বলতেছি না। আমি বলতেছি বুলরানটা আসতেছে এবং বুলরানটা আমাদের কাছে চলে আসছে, বাট এমন না যে কালকের যে নিউজটা আসছে ওই নিউজের কারণে বুলরান স্টার্ট হয়ে গেছে অথবা আমরা আজকে কিন্তু বুলরানের মধ্যে আসি, এমনটা না। বুলরানটা অবশ্যই আসবে, বাট প্রপারলি আসবে। অর্থাৎ এই যে আমরা অল সিজন আসার আগে যে কয়েকটা ফেজ দেখতে পারি ওই সবগুলা ফেজ কমপ্লিট করার পরে গিয়ে আসবে। সো এইটা ভাবার কোনো চান্সই নাই যে কালকে হঠাৎ করে একটা স্পাইক আসছে বলে অথবা ইথিরিয়াম তার অল টাইম হাই টাচ করছে বলেই বুলরান স্টার্ট হয়ে গেছে। সো আমাদেরকে জাস্ট ওয়েট করে থাকতে হবে এবং প্রপার বুলরান আসার জন্য যেগুলা কন্ডিশন ফিল আপ করার কথা ওই কন্ডিশনগুলো ফিল আপ করতেছে কিনা এটা কিন্তু অবজার্ভ করতে হবে। তাহলে গিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কখন বুলরান আসছে আর কখন বুলরান আসে না। সো এই জিনিসটা বোঝার জন্য আপনারা হচ্ছে আই বাটনে একটা ভিডিও দেওয়া থাকবে, ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন বুলরান আসছে আর কখন বুলরান আসে নাই। সো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমান মার্কেট কন্ডিশন সম্পর্কে অথবা মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে অনেকগুলো ইনফরমেশন জানতে পারছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনার কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি মার্কেট ডাউন আসলে বিভিন্ন কয়েনের সাজেশন চান অথবা মার্কেটের কুইক আপডেট চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।